বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পরের থেকে পাঠ করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। দুইটি পাই আগাগোড়া ফ্যানেলে জড়ানো, মাঝে মাঝে যন্ত্রণায় কাতরাইয়া উঠিতেছেন। ঠাকুরের কাছে প্রভাতবাবু, মতিবাবু, জিতেন বক্সী, মতিবাবু শ্যালক, আরও কে কে যেন বসিয়াছিলেন, ঠিক স্মরণ নাই। বরদাবাবু বোধ হয় সেখানে উপস্থিত ছিলেন। সেদিন ঠাকুরের পায়ের বেদনা এমন তীব্র হইয়া উঠিয়াছিল যে আস্তে আস্তে একটু টিপিয়া বা হাত বুলাইয়া যে তাহার পরিচর্য করিব, তাহারও কোনো উপায় ছিল না। কোনো কিছু সামান্য স্পর্শও তিনি সহ্য করিতে পাইতেছিলেন না। আমরা প্রায় নিঃশব্দেই কিছুক্ষণ বসিয়া আছি। এমন সময় ঈশ্বর কুঞ্জলাল নাগ মহাশয় ঠাকুর দর্শনে আসিলেন। তিনি ঠাকুরকে প্রণাম করিয়া উঠিয়া আমাদিগকে বলিলেন, জীবনে 3 জন মহাপুরুষের সঙ্গ লাভ করিয়াছিলাম, আজ গণ্ডা পূর্ণ হইল। যতদূর স্মরণ হয়, কুঞ্জবাবু এই ঘটনার কিছুদিন পূর্বে বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ পদ হইতে অবসর গ্রহণ করিয়াছিলেন। কুঞ্জবাবু বলিলেন যে তাহার বাড়ি বারুদি গ্রামে এবং শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সঙ্গ তিনি শৈশব হইতেই পাইয়াছিলেন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সঙ্গ তিনি শৈশব হইতেই পাইয়াছিলেন। পরে তাহার রামকৃষ্ণ পরমহংসদেবের সহিত সাক্ষাৎ হয় এবং শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় তাহার দীক্ষাগুরু ছিলেন। প্রভাতবাবু গুঞ্জবাবুকে জিজ্ঞাসা করিলেন, আপনি তো বাল্যকাল হইতেই লোকনাথ বাবার সঙ্গ পাইয়াছেন এবং তাহাকে আন্তরিক শ্রদ্ধাও করেন দেখিতেছি, তবে তাহার নিকট দীক্ষা না লইয়া গোস্বামী মহাশয়ের নিকট দীক্ষা লইলেন কেন? কুঞ্জবাবু বলিলেন যে তাহারা যখন কলেজে পড়িতেন, সেই সময়ে অধিকাংশ ইংরাজি শিক্ষিত যুবকরাই ব্রাহ্ম সমাজের দিকে আকৃষ্ট হইত। তিনিও সে প্রভাব এড়াইতে পারেন নাই। পরে যখন গোস্বামী মহাশয় ব্রাহ্ম সমাজ ছাড়িয়া বাহির হইয়া আসিলেন, তিনিও সঙ্গে সঙ্গে ব্রাহ্ম সমাজের প্রভাব মুক্ত হইয়া গোস্বামী মহাশয়ের শরণাপন্ন হইলেন। কুঞ্জবাবু আরও অনেক কিছুই বলিয়াছিলেন, কিন্তু কিছুই স্মরণ আসিতেছে না। হঠাৎ দেখি যে কুঞ্জবাবু ঠাকুরের একখানা পা কোলে তুলিয়া লইয়া আস্তে আস্তে টিপিতে আরম্ভ করিতেছেন। তাহাকে নিষেধ করিব ভাবিতেছি, কিন্তু ঠাকুরের দিকে দৃষ্টি পড়িতেই নির্বাক হইয়া গেলাম। সেই দারুণ রোগ যন্ত্রণার আর কোনো চিহ্নই তাহাতে নাই, যেন একটি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি স্থির চিত্তে সমাহিত হইয়া বসিয়া রহিয়াছেন। আমরা কেহই কিছু বলিলাম না। কুঞ্জবাবু ঠাকুরের পা টিপিয়াই চলিলেন। ইতিমধ্যে আর একটা ব্যাপার ঘটিয়া গেল। এক বাবাজি ঠাকুরকে একখানা গান শুনাইবার জন্য 2 থেকে 3 দিন ধরিয়া মতিবাবুর বাসায় আসিতেছিল। ঠাকুর অসুস্থ বলিয়া আমরা তাহাকে হাঁকাইয়া দিয়াছিলাম, কিন্তু সেদিন বাবাজি আর আমাদের অনুমতির জন্য অপেক্ষা না করিয়া উপরে আসিয়া ছাদের এক কোণে বসিয়া খঞ্জনি বাজাইয়া গান ধরিয়া দিল। কি জানি কেন সেদিন বাবাজির গানটা এত ভালো লেগেছিল যে তাহার গোড়ার দিকটা এখনও আমার মনে আছে। বাবাজি গাইয়াছিলেন, তুমি ধরবে কিসে, কামনার কামসাগরে ডুবে আছো মায়ার বিষে, যেমন গোদেহেতে মাখন আছে, গাভীর কি তা জানা আছে, খৈল ভুসি পেলে সেজে আনন্দেতে ভাসে, গোপীগণের মরম জেনে দোহন করো কোষে, দোহন করে চরকি দিলে ঊর্ধ্বে মাখন উঠবে ভেসে। যাহাই হোক, বাবাজির গান আরম্ভ হইতেই কুঞ্জবাবুর হাত নিষ্পিস করিতে লাগিল। তিনি বেশ ভালো খোল বাজাইতে পারিতেন এবং একটু পরেই আত্মবিস্তৃত হইয়া ঠাকুরের পায়ের উপরেই ধীরে ধীরে খোলের বোল বাজাইতে লাগিলেন। গানের গতির সঙ্গে সঙ্গে তাহার বাজনাও ক্রমে দ্রুত এবং গুরুতর আকার ধারণ করিল। ঠাকুর কিন্তু সেই একইভাবে বসিয়া রহিলেন। বাবাজির গান থামিয়া যাইতেই কুঞ্জবাবুর হুঁশ হইল এবং তিনি যার পর নাই লজ্জিত হইলেন। জোর হাতে
নিতান্ত কাতরতার সহিত ঠাকুরের নিকট ক্ষমা ভিক্ষা করিলেন এবং অল্প কিছুক্ষণ পরে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইয়া চলিয়া গেলেন। প্রভাতবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন যে তিনি এই নিদারুণ যন্ত্রণা সত্ত্বেও কুঞ্জবাবুকে সতর্ক করিলেন না কেন? ঠাকুর বলিলেন, অপরের আনন্দে কি বাধা দিতে আছে? টিপ্পণী করিয়া এই মধুর কথাটিকে বিরস করিয়া তুলিতে ইচ্ছা হইতেছে না। এই যে অনন্য সাধারণ সহ্য শক্তি, ইহা যে কি বস্তু পাঠক পাঠিকারা নিজেরাই তা অনুমান করিয়া লইবেন, আমি কিছুই বলিতে পারিব না। এইবার যে ঘটনাটি বিবৃতি করিব তাহার সূত্রপাত হয় চাঁদপুরে মধ্যাবস্থা ডাক্তারদার। এই ডাক্তারদা হলেন শ্রী যতীন্দ্রমোহন দাশগুপ্ত। ইহার পরিচয় পূর্বেই দিয়াছি, এখন হইতে তাহাকে ডাক্তারদা বলিয়াই উল্লেখ করিব। ডাক্তারদার বাড়িতে এবং পর্যাবসান গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে ঈশ্বর প্রতাপ চক্রবর্তী মহাশয়ের বাসাতে। একবার চাঁদপুরে মারাত্মক ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আক্রান্ত হইয়া ঠাকুর একেবারে শয্যাশায়ী হইয়া পড়েন। টেলিগ্রাম পাইয়া ডাক্তারদা চাঁদপুরে চলিয়া যান। অনেক কষ্টে এবং প্রভূত অর্থ ব্যয়ে যাবতীয় প্রয়োজনীয় বিষয়ের ব্যবস্থা তিনি ঠাকুরকে তাহার কলকাতার বাড়িতে লইয়া আসেন। ঠাকুরের অসুখ সেবার যে কি মারাত্মক আকার ধারণ করিয়াছিল তাহা যে নিজে না দেখিয়াছে তাহাকে বুঝানো যাইবে না। যাহারা সর্বদা ঠাকুরের নিকটে থাকিয়া তাহার পরিচর্যা করিত তাহাদের নিকট শুনিয়াছি যে মিনিটে 25 থেকে 20 বার মলত্যাগ হইত। তাহারা তুলার প্যাড হাতে লইয়া প্রস্তুত হইয়া থাকিতেন। প্রায় সর্বদাই মল পরিষ্কার করিয়া দিতে হইত, আর তার উপর অসহ্য যন্ত্রণা ও কাতরানি। আমি প্রত্যহই একবার এবং কোনো দিন বা 2 বার ডাক্তারদার বাড়ি যাইয়া খবর লইয়া আসিতাম। ঠাকুরের ঘরে কদাচিৎ যাইতাম না, কারণ সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। এই রোগের চিকিৎসার জন্য কলকাতাতে যাহা কিছু করা সম্ভব ডাক্তারদা তাহার সকল ব্যবস্থাই করিয়াছিলেন। কিন্তু এইরূপ চিকিৎসা ও পরিচর্যার এমন সুবন্দোবস্তা সত্ত্বেও ঠাকুরের অসুখের আশানুরূপ উপশম হইতেছিল না। বন্ধুরা, এরপরে কি হলো ঠিক পরের দিন আমি পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। দয়া করে বন্ধুরা একটু আমাদের ঠাকুরের কথা সবাইকে জানানোর জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।